আজ থেকে আমরা শুরু করব আলো নিয়ে এক পর্বভিত্তিক আলোচনা। তোমাদের বইয়ে প্রথমেই দেখো আছে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। প্রথমে আমরা একটু বলে নেই আলো কি। আলো হলো এক প্রকার শক্তি যা আমাদের ইন্দ্রিয়ে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। আলো নিজে অদৃশ্য, কিন্তু অন্য বস্তুকে দৃশ্যমান করে তোলে। এই আলো অর্থাৎ এই যে দর্শন অনুভূতি সৃষ্টিকারী যে উৎস, তাকে বলছি আমরা আলোক উৎস। আলোক উৎস দু প্রকার, এক হলো সপ্রভ বস্তু, আরেকটি হলো নিষ্প্রভ বস্তু। সপ্রভ বস্তু কোনো কোনো উৎস নিজেরাই আলো উৎপন্ন করে, তাদের বলা হয় সপ্রভ বস্তু। যেমন সূর্য বা নক্ষত্র বা বৈদ্যুতিক বাতি বা আমরা বলতে পারি মোমবাতির আলো, এগুলো হচ্ছে সপ্রভ বস্তু। অন্যদিকে আরেকটা হচ্ছে নিষ্প্রভ বস্তু। নিষ্প্রভ বস্তু বলতে আমরা বুঝি যে বস্তু বা যে উৎস সপ্রভ বস্তু থেকে আলো নিয়ে অন্য কোনো বস্তুকে আলোকিত করে, তাদের বলা হয় নিষ্প্রভ বস্তু। যেমন চাঁদ বা অন্য কোনো গ্রহ। এই গেল আমাদের আলো। আমরা এবার তোমাদের বইয়ে আছে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। দেখো, গোলীয় দর্পণে আলোর প্রতিফলনে যাওয়ার আগে আমাদের গোলীয় দর্পণটা কি এবং প্রতিফলন কি, এই জায়গাটা আমাদের পরিষ্কার হতে হবে। গোলীয় দর্পণ হলো একটা বক্রতলের অংশ। বক্রতল যার একটা ক্ষুদ্র অংশকে আমরা সমতল বলে ধরে নিতে পারি। যেহেতু বক্রতলের ক্ষুদ্র অংশকে আমরা সমতল বলে ধরে নিই, তাই বক্রতলে আলোর প্রতিফলনের সূত্রগুলো প্রযোজ্য। এবং এই যে বক্রতল, সেই বক্রতলে যে আলোর প্রতিফলন হয় তার একটা সুন্দর উদাহরণ হলো বক্র দর্পণ। বক্র দর্পণের উদাহরণ আমরা বলতে পারি টর্চ লাইটের যে কাজ, সেটাকে বলতে পারি। আমরা বলতে পারি গাড়ির ভিউ ফাইন্ডার, আমরা বলতে পারি গাড়ির হেডলাইট। এগুলো হচ্ছে বক্র দর্পণের উদাহরণ। বক্র দর্পণ বিভিন্ন প্রকারের হতে পারে। কি কি দর্পণ হতে পারে? গোলীয় দর্পণ হতে পারে, উপবৃত্তাকার দর্পণ হতে পারে, অধিবৃত্তাকার দর্পণ হতে পারে। কিন্তু আমরা এখানে আলোচনা করব শুধুমাত্র গোলীয় দর্পণ নিয়ে। যদি কোনো প্রতিফলক তল কোনো গোলীয় তলের অংশ হয়, তখন তাকে বলছি আমরা গোলীয় দর্পণ। যদি কোনো প্রতিফলক তল কোনো গোলীয় তলের অংশ হয়, তখন তাকে বলছি আমরা গোলীয় দর্পণ। এই যে গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণ সাধারণত দু প্রকার। একটাকে বলছি উত্তল দর্পণ, আর একটাকে বলছি অবতল দর্পণ। উত্তল দর্পণ, যদি কোনো গোলীয় তলের বাইরের অংশটা, অর্থাৎ বাইরের অংশটা যদি মসৃণ ও চকচকে হয় এবং প্রতিফলকের মতো কাজ করে, তখন সেই দর্পণকে আমরা বলছি উত্তল দর্পণ। আবার কোনো গোলীয় তলের ভিতরের অংশটা যদি মসৃণ চকচকে হয় এবং প্রতিফলকের মতো কাজ করে, তখন সেই দর্পণকে আমরা বলছি অবতল দর্পণ। তাহলে আমরা উত্তল দর্পণ এবং অবতল দর্পণ দুটো আমরা দর্পণ আলাদা আলাদা করলাম। এই যে উত্তল দর্পণ, এই উত্তল দর্পণের আমরা উদাহরণ আমরা বাস্তবে আমরা দেখতে পারি। বিশেষ করে এই যে আমরা একটা দেখছি চামচ, এই চামচের দেখো এই অংশটা হচ্ছে অবতল আর এই অংশটা হচ্ছে উত্তল। এখন দেখো এই চামচের যদি আমরা অবতল দর্পণের কাছে মুখটা নিয়ে আসি, তাহলে তোমরা বাড়িতে পরীক্ষা করে দেখবে যে অবতল দর্পণের কাছে মুখটা যদি নিয়ে আসি, তাহলে আমরা দেখব মুখটাকে বিবর্ধিত মানে কি অনেক বড় দেখব এবং সোজা দেখব। এবং অবতল দর্পণ থেকে যখন আমরা মুখটা সরিয়ে নেব বা আমরা অবতল দর্পণটাকেই যদি সরিয়ে নিই, তাহলে
আমাদের এই যে প্রতিবিম্বটা, এই প্রতিবিম্বটা উল্টো হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা সোজা দেখেছিলাম এবং বিবর্ধিত দেখেছিলাম। তারপর আমরা কি দেখবো, যত আমরা দূরে নিয়ে যাব বা আমাদের মুখটাকে দূরে সরিয়ে নিয়ে যাব, তত দেখবো যে আমাদের এই যে প্রতিবিম্বটা বা মুখের ছবিটা ছোট হয়ে যাবে এবং সোজা হয়ে যাবে। উল্টো দিকে আমরা এই যে এই পাশটাকে আমরা বলছি উত্তল অংশ বা উত্তল দর্পণ। এই উত্তল দর্পণের সামনে যদি আমাদের মুখের ছবিটা দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো আমাদের মুখের সোজা ছবি দেখতে পাবো, কিন্তু ছোট। এবং এই উত্তল দর্পণ থেকে যদি আমরা আমাদের মুখটাকে সরিয়ে নিই বা উত্তল দর্পণটাকেও যদি সরিয়ে নিই, তাহলে আমরা দেখব যে আমাদের মুখের ছবিটা ছোট হয়ে গেছে, কিন্তু সোজাই থাকবে। তাহলে আমরা এই যে দুটো দর্পণে আমরা বাস্তব উদাহরণ দেখলাম, এই গেল আমাদের গোলীয় দর্পণ। এরপরে আমাদের আছে গোলীয় দর্পণে প্রতিফলন। তাহলে প্রতিফলন নিয়ে আমরা একটু আলোচনা করি, তারপরে আমরা এই বিষয়ে আমরা ঢুকবো। প্রতিফলন কাকে বলি? যদি প্রতিফলন নিয়ে আমরা নিচু ক্লাসে অনেক আলোচনা হয়েছে, তবু আরেকবার আমরা ক্লিয়ার করি, যেহেতু আমাদের দশম শ্রেণী থেকে আবার আলো নিয়ে আলোচনা আছে। প্রতিফলন, যদি আলোর কিছু অংশ দ্বিতীয় মাধ্যম থেকে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, তার আলোর কিছু অংশ বা আপতিত আলোর কিছু অংশ দ্বিতীয় মাধ্যম থেকে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, তাহলে আলোর এই ঘটনাকে বলে আলোর প্রতিফলন। এখন এই যে আলোর প্রতিফলনে কতটা আলো ফিরে আসবে, সেটা দুটো বিষয়ের উপর নির্ভর করে। কি? একটা হলো আপতন কোণ, দুই হলো প্রতিফলক অর্থাৎ প্রথম ও দ্বিতীয় মাধ্যমের প্রকৃতির উপর। তাহলে প্রথম পয়েন্ট আমরা বলতে পারি আপাতন কোণের উপর, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রথম ও দ্বিতীয় মাধ্যমের প্রকৃতির উপর। আপাতন কোণ, যদি আপাতন কোণ খুব বেশি হয়, তাহলে প্রতিফলিত রশ্মির পরিমাণ কম হয়। অর্থাৎ আপাতন কোণ যত কম হবে, প্রতিফলিত রশ্মির পরিমাণ তত বেশি হবে। যদি লম্বভাবে আপতিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মির পরিমাণ খুব কম হয়, প্রায় 4% বা 5% মতো প্রতিফলিত রশ্মি পাওয়া যায়। কিন্তু যদি আপতন কোণটা খুব কম হয়, কম অ্যাঙ্গেলে, কম কোণে আপতিত হয়, তাহলে দেখা যায় প্রতিফলিত রশ্মির পরিমাণ খুব বেড়ে যায়। আরেকটা হচ্ছে আমাদের প্রথম ও দ্বিতীয় মাধ্যমের প্রকৃতি, অর্থাৎ প্রতিফলক এবং আপতন মাধ্যম। আপতিত হচ্ছে যেখানে এই যে মাধ্যম, আর যে মাধ্যম থেকে আলো আসছে, এই যে দুটো মাধ্যম, অর্থাৎ প্রথম মাধ্যম এবং দ্বিতীয় মাধ্যমের প্রকৃতি নির্ভর করছে। দেখা গেছে যে আলো কাঁচে বা সমতল দর্পণে যদি আলো আপতিত হয়, সেক্ষেত্রে প্রায় 80% আলো প্রতিফলিত হয়ে যায়। কিন্তু পক্ষান্তরে যদি দেখা যায় যে জলে আলো আপতিত হয়, তাহলে দেখা যায় যে অতটা প্রতিফলিত হয় না। এই গেল আমাদের গোলীয় দর্পণে আলোর প্রতিফলনের আমরা বলতে পারি ভূমিকা অংশ। এখন আমরা কিছু ডেফিনেশনে যাব। আমরা এই ডেফিনেশনের প্রথমেই যেটা আসবো আমরা, যে আমাদের বক্রতা কেন্দ্র। প্রথমেই আসবো যেটা আমরা বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র। দেখো, আমরা এই বক্রতা কেন্দ্রে যাওয়ার আগে আমরা যে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ বললাম, সে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ সেটাও কিন্তু আমরা কি জানি না। উত্তল দর্পণ আমরা বলছি যে একটা গোলীয় তলের অংশ, একটা গোলক। আমরা যদি একটা গোলকের কথা ভাবি, এটা একটা গোলক। এই যে গোলক, এই গোলককে আমরা যদি এইভাবে দুটো আলাদা পার্ট করি, তাহলে দুটো পার্ট যদি আমরা আলাদা করি, এই একটা পার্ট হলো, আর আমরা বলতে পারি এই একটা পার্ট। এখন দেখো, এই যে দুটো আলাদা আলাদা পার্ট, এই দুটো আলাদা পার্ট, এই পার্টটা এই গোলকেরই অংশ আমরা বলতে পারি। তাহলে এর যদি বাইরের অংশটা, এটা কোনটা, এটা ভিতরের অংশ, এটা বাইরের অংশ, তাহলে বাইরের অংশটা যদি মসৃণ ও চকচকে হয়, আমরা ডেফিনেশনে পড়েছি যে বাইরের অংশটা যদি মসৃণ ও চকচকে হয় এবং প্রতিফলকের মতো কাজ করে, তখন সেই দর্পণকে বলছি আমরা উত্তল দর্পণ। তাহলে আমরা এই ভিতরের অংশটা আমরা আলাদা করে দিই। তাহলে এই যে বাইরের অংশটা, এই যে বাইরের অংশ, এই বাইরের অংশটা কি হচ্ছে? মসৃণ ও চকচকে হচ্ছে এবং প্রতিফলকের মতো কাজ করছে, তাই আমরা কি বলছি? উত্তল দর্পণ। অন্যদিকে এই অংশটা কি বলছি আমরা অবতল দর্পণের ক্ষেত্রে? আমরা অবতল দর্পণের ক্ষেত্রে বলছি
যে কোনো গোলীয় তলের ভিতরের অংশটা যদি মসৃণ চকচকে হয় এবং প্রতিফলকের মতো কাজ করে, তখন তাকে বলছি আমরা অবতল দর্পণ। তাহলে ভিতরের অংশটা কোনটা? এই অংশটা। তার মানে এই অংশটাকে আমরা আলাদা করে দিলাম। তার মানে এই অংশটা আমাদের কি করছে? প্রতিফলকের মতো কাজ করছে। এই অংশটা প্রতিফলকের মতো আমাদের কাজ করছে। তাহলে এটাকে বলছি অবতল দর্পণ। তারপর আমরা দেখলাম যে উত্তল দর্পণ বা অবতল দর্পণ কোন একটা গোলকের অংশ আমরা বলতে পারি। তার মানে আমরা বলতে পারি যে বক্রতা কেন্দ্রের ডেফিনেশনে যে উত্তল বা অবতল দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্রবিন্দু, এই যে কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দুকে বলছে বক্রতা কেন্দ্র। সেই কেন্দ্রবিন্দুকে বলছে বক্রতা কেন্দ্র। আবার বলছি, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দুকে বলছি আমরা বক্রতা কেন্দ্র। তাহলে আমরা যদি এখানে আরেকটা ছবি আঁকি, তাহলে দেখো এটা আমাদের অবতল দর্পণ আমরা ধরে নিলাম, আর এই পাশে আমরা আরেকটা ছবি আঁকলাম, এইটা আমরা ধরে নিলাম উত্তল দর্পণ। এই পাশটা আমরা করে দিচ্ছি, তাহলে এই পাশটা মসৃণ চকচকে, এবং এই গোলকের এই জায়গাটাই দেখা যাচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। আবার এটার ক্ষেত্রেও আমরা দেখা গেল যে আমাদের এই জায়গাটায় বক্রতা কেন্দ্র, এই অংশটা আমরা ধরলো আঁকলাম, এটারও এখানে এই পয়েন্টে আসলো বক্রতা কেন্দ্র। তার মানে এইটা কোন গোলকের অংশ, এটাকে বলছি আমরা বক্রতা কেন্দ্র। দুটোর ক্ষেত্রে আমরা যে দুটো দর্পণ, এই দুটো দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্রবিন্দু, তাকে বলছি বক্রতা কেন্দ্র। এরপরে যেটা আসবে আমাদের বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা ব্যাসার্ধ কাকে বলছি? একই রকম ডেফিনিশন আমরা করব যে উত্তল বা অবতল দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে ব্যাসার্ধ, তাকে বলছি আমরা বক্রতা ব্যাসার্ধ। তাহলে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধকে কি বলছি আমরা? বক্রতা ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে আমরা কি এই পয়েন্টটাকে যদি আমরা যোগ করে দেই এইভাবে, বা যেভাবে যোগ করে দেই এইভাবে, এই যে যোগ করছি, এইটাকে বলছি আমরা, এটাকে বলছি আমরা বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ, ঠিক। তাহলে উত্তল বা অবতল দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে ব্যাসার্ধ, তাকে বলছি আমরা বক্রতা ব্যাসার্ধ। তারপরে আসছে আমাদের মেরু। তাহলে দেখো, আমরা মেরু বলতে কি আমরা একটা অংশ দেখছি যে আমাদের যেটা উত্তল দর্পণ, উত্তল দর্পণের এই বাইরের অংশটা হচ্ছে প্রতিফলক তল, আবার অবতল দর্পণের ভিতরের অংশটা হচ্ছে প্রতিফলক তল। তাহলে উত্তল বা অবতল দর্পণের যে প্রতিফলক তল, সেই প্রতিফলক তলের একটা মধ্যবিন্দু আছে। তাহলে আমরা এর ক্ষেত্রে দেখলাম এটা মধ্যবিন্দু, এটা, আবার এর ক্ষেত্রে দেখলাম এই অংশটা মধ্যবিন্দু। তাহলে আমরা বলতে পারি যে উত্তল বা অবতল দর্পণের প্রতিফলকের যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুকে বলা হয় মেরু। আবার বলছি, উত্তল বা অবতল দর্পণের যে প্রতিফলক থাকে বা প্রতিফলক তল থাকে, সেই প্রতিফলক তলের যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুকে আমরা বলছি মেরু। তাহলে এটাকে আমরা কি বলছি? মেরু বলছি, মেরু। এবার দেখো, এই গেল মেরু। লাস্টলি আমরা বলবো যে ডেফিনেশনে লাস্টলি বলবো আমরা প্রধান অক্ষ। প্রধান অক্ষ কি? আমরা মেরু পেলাম এবং বক্রতা কেন্দ্র পেলাম। এই যে আমরা মেরু পেয়েছি, এটা বক্রতা কেন্দ্র এবং এটা মেরু, এটা বক্রতা কেন্দ্র, এটা আমাদের মেরু। বলছে প্রধান অক্ষ বলছে যে মেরু এবং বক্রতা কেন্দ্রে সংযোজককারী যে রেখা, বা মেরু এবং বক্রতা কেন্দ্রকে যদি একটা রেখা দ্বারা যুক্ত করি, সেই রেখাকে বলছি আমরা প্রধান অক্ষ। তাহলে এই যে আমাদের মেরু, এবং এই মেরু এবং বক্রতা কেন্দ্রকে একটা রেখা দিয়ে আমরা যোগ করেছি, এটাকে আমরা একটা রেখা দিয়ে যোগ করব। এই যে রেখা দিয়ে যোগ করেছি, এই যে রেখা, এই রেখাটাকে বলছি আমরা প্রধান অক্ষ। আমরা গোলীয় দর্পণের জ্যামিতি সংক্রান্ত আর কয়েকটা সংজ্ঞা নিয়ে আলোচনা করি। প্রথমেই আমরা আসব অবতল দর্পণের মুখ্য ফোকাস, তারপর উত্তল দর্পণের মুখ্য ফোকাস, এবং শেষে ফোকাস দৈর্ঘ্য। অবতল দর্পণের মুখ্য ফোকাস। তাহলে অবতল দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে সেটা আমরা আগে জেনে নিই। একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে অবতল দর্পণে এসে যদি পড়ে এবং প্রতিফলিত রশ্মিগুচ্ছ রূপে
প্রধান অক্ষের যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে বলা হয় মুখ্য ফোকাস। আবার বলছি আমি, একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে বা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে অবতল দর্পণে এসে পড়লে এবং ওই রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের যে বিন্দুতে ছেদিত হয় বা ছেদ করে সেই বিন্দুকে বলা হয় মুখ্য ফোকাস। তাহলে একটু ছবির মাধ্যমে আমরা বুঝে নিই। আমরা দেখো, এটা একটা আমরা অবতল দর্পণের ছবি এঁকেছি এবং এই হচ্ছে আমাদের পি কিউটা হচ্ছে আমাদের সমান্তরাল আলোক রশ্মি। কার সমান্তরাল? এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। দেখো এটা আমরা দেখতেই পাচ্ছি, এই যে সিএস, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সমান্তরালে পি কিউ আলোক রশ্মি এই কিউ বিন্দুতে অবতল দর্পণে আপতিত হয়েছে এবং কিউসি আমরা যোগ করে দিয়েছি। আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি কিউসি হচ্ছে ব্যাসার্ধ, যেহেতু সি হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র, তাহলে কিউসি হচ্ছে ব্যাসার্ধ। এবং কিউসি যেহেতু এই যে আমাদের অবতল দর্পণের উপরে লম্ব, তাহলে যেহেতু লম্ব, তাহলে এটাকে কিন্তু আমরা অভিলম্ব বলতে পারি। তাহলে যেই আমরা অভিলম্ব বললাম, তাহলে আমরা বলতে পারি যে পি কিউ সি সমান আই আমরা ধরলাম এবং এটা হচ্ছে বাস্তবে কি আমাদের আপাতন কোণ। তাহলে পি কিউ সি আমাদের কিন্তু আপাতন কোণ এবং কিউ বিন্দু থেকে এই পি কিউ আলোক রশ্মি কি হচ্ছে? প্রতিফলিত হচ্ছে। প্রতিফলিত হয়ে কোন পথে যাচ্ছে? কিউ আর পথে গেছে। তাহলে আমরা বলতে পারি যে সি কিউ আর সমান সমান আর। তাহলে এটা আমাদের কি? প্রতিফলন কোণ। এখন দেখো, এই যে কিউ আর পথে যখন আলোক রশ্মি প্রতিফলিত হচ্ছে, তাহলে দেখো প্রধান অক্ষ, এই যে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের এফ বিন্দুতে ছেদ করেছে বা প্রধান অক্ষকে এফ বিন্দুতে এই কিউ আর আলোক রশ্মি ছেদ করেছে। এই যে এফ বিন্দু, এই এফ বিন্দুকে আমরা কি বলছি? মুখ্য ফোকাস। তাহলে আমরা মুখ্য ফোকাস বুঝতে পারলাম। এবার আসি আমরা উত্তল দর্পণের মুখ্য ফোকাস। তাহলে প্রথম আমরা উত্তল দর্পণের মুখ্য ফোকাসের ডেফিনিশনটা দিই বা সংজ্ঞাটা দিই। ঠিক একই রকম ডেফিনিশন, একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে উত্তল দর্পণে আপতিত হলে এবং প্রতিফলনের পর যদি মনে হয় যে প্রধান অক্ষের কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে আলোক রশ্মি অপসৃত হচ্ছে, তাহলে ওই বিন্দুকে বলছি আমরা কি? উত্তল দর্পণের মুখ্য ফোকাস। আবার আমি বলছি যে একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এসে উত্তল দর্পণে আপতিত হলে, একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে উত্তল দর্পণে আপতিত হলে এবং প্রতিফলনের পর যদি প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দু থেকে আলোক রশ্মি অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন আমরা সেই বিন্দুকে বলবো মুখ্য ফোকাস। তাহলে একটু আমরা বুঝে নিই ছবির মাধ্যমে। আমরা দেখো, এটাকে আমরা একটা উত্তল দর্পণ রেখেছি এবং উত্তল দর্পণের এইটা হচ্ছে আমাদের কি? প্রধান অক্ষ। এই যে আমরা যেখান দিয়ে আমি করছি, দাগ টানছি, সেটা হচ্ছে আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সমান্তরালে এই পি কিউ আলোক রশ্মি এই উত্তল দর্পণে কিউ বিন্দুতে আপতিত হয়েছে এবং স্বাভাবিকভাবেই দেখো এই কিউ সি আমরা যোগ করে দিয়েছি। তাহলে কিউ সি কে যোগ করে আমরা এইদিকে বাড়িয়ে দিয়েছি। তাহলে এই যে বর্ধিত অংশ, এই বর্ধিত অংশটাকে আমরা বলতে পারি যে এর অভিলম্ব। কেন অভিলম্ব আমরা বলছি? কারণ আমরা জানি যে কিউ সি দর্পণের উপরে একটা 90 ডিগ্রি কোণ করে বা লম্ব। তাহলে এই যে বর্ধিত অংশটা হচ্ছে উত্তল দর্পণের অভিলম্ব। তো উত্তল দর্পণের যদি অভিলম্ব হয়, তাহলে স্বাভাবিকভাবে এইটাকে বলছি আমরা আপাতন কোণ, যেটাকে আই দিয়ে চিহ্নিত করেছি, এবং এটা কি বলছি আমরা? কি? প্রতিফলন কোণ, যেটাকে আর দ্বারা চিহ্নিত করেছি। এখন দেখো, এই আলোক রশ্মি যখন প্রতিফলিত হয়ে এই কিউ আর পথে যাচ্ছে, তাহলে কিউ আর পথে যদি যাই, এখান থেকে যদি আমরা তাকাই, চোখ দিয়ে তাকাই, তখন আমাদের মনে হবে যে আলোক রশ্মি এফ বিন্দু থেকে অপসৃত হচ্ছে।
তাহলে কি আমাদের পি কিউ আলোক রশ্মি উত্তল দর্পণ প্রধান অক্ষের সমান্তরালে কিউ বিন্দুতে আপতিত হলে এবং সেই আলোক রশ্মি যদি প্রতিফলিত হয়ে কিউ আর পথে যায় এবং আর এর এখানে যদি আমরা চোখ রাখি তখন আমার মনে হবে যে আলোক রশ্মি এর বিন্দু থেকে আসছে আমার কাছে। আলো কোথা থেকে আসছে? এর বিন্দু থেকে আসছে। তাহলে এই এর বিন্দুকে বলছি আমরা মুখ্য ফোকাস। এরপরে আমাদের আসবে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য কি? কিছুই না, এই মুখ্য ফোকাস এবং এই যে আমাদের কি এটা মেরু, তাহলে মুখ্য ফোকাস এবং মেরুর যে সংযোগকারী রেখা বা প্রধান মুখ্য ফোকাস এবং মেরুর যে দূরত্ব দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যকে বলছি আমরা ফোকাস দৈর্ঘ্য। তার মানে কি এক্ষেত্রে আমাদের এফএস হচ্ছে কি ফোকাস দৈর্ঘ্য। তাহলে আবার বলছি যে মুখ্য ফোকাস এবং মেরুর মধ্যে যে দূরত্ব, মেরুর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাকে বলছি আমরা কি ফোকাস দৈর্ঘ্য। তাহলে আমাদের আজকে প্রথম পর্বে আমাদের এখানেই আমাদের আলোচনা শেষ হলো। আমরা আলো নিয়ে আমরা কন্টিনিউ আলোচনা করব। তোমরা এই ভিডিওগুলো অবশ্যই দেখবে, নাহলে আলো অধ্যায়টা কিন্তু আমরা বুঝতে পারবো না। আমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু পিছাবে না, সেটা যথা টাইমেই হবে, যথা সময়েই হবে। তাই তোমাদের কাছে আরেকবার রিকোয়েস্ট, আমরা তোমাদের ক্লাস নিতে পারছি না, কিন্তু তোমরা এই ভিডিওগুলো দেখবে, তাহলে আলো অধ্যায়টা ভালো বুঝতে পারবে। আলো এবং তারপরে জলতড়িৎ নিয়ে যখন আলোচনা করবো, এই দুটো অধ্যায় কিন্তু আমাদের খুব ভালো করে দেখতে হবে। কোনো কোশ্চেন থাকলে সেগুলো আমাকে জানাতে হবে। তাহলে আজ আমাদের এই পর্যন্তই থাক।